আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন। উম, আজকে আমাদের লেকচার 3 এর প্রথম ক্লাস। এখানে এই টপিক গুলো আছে। এই টপিক গুলো আমরা দুইটা তিনটা ক্লাসে ইনশাল্লাহ কভার করব। সো ফার্স্টে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মডিফায়ার। যদি বলা হয় মডিফায়ার কাকে বলে, আনসারটা কি হতে পারে আপনাদের কাছ থেকে শুনতে যাচ্ছি। ওকে, কেউ বলছেন না? মডিফায়ার হচ্ছে দুইটা, একটা পোস্ট মডিফায়ার প্রি মডিফায়ার, যেটা সাবজেক্টকে একটা ব্যাখ্যা করবে। আচ্ছা, ভেরি গুড। আর কি কেউ পার্টিসিপেট করতে চাচ্ছেন মডিফায়ার কাকে বলে? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। মডিফায়ার হচ্ছে যাহা মডিফাই করে তাহাই মডিফায়ার, এক কথাই শেষ। এখন টোটাল আমাদের 8টা পার্ট অফ স্পিচ আছে। কয়টা পার্ট অফ স্পিচ? আটটা। 8টা। এই 8টার মধ্যে শুধুমাত্র দুইটা পার্ট অফ স্পিচ মডিফায়ার হিসেবে কাজ করে। এই দুইটার একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আরেকটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ কাকে কাকে মডিফাই করে? নাউন বা প্রোনাউনকে। আর অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে? ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে। তাহলে টোটাল 8টা পার্ট অফ স্পিচের মধ্যে আমার মডিফায়ার হিসেবে কাজ করে হচ্ছে দুটো, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে অ্যাডভার্ব। সো অ্যাডভার্ব কাকে মডিফাই করবে? নাউন বা প্রোনাউনকে। সরি, অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করবে? নাউন বা প্রোনাউনকে। আর অ্যাডভার্ব মডিফাই করবে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে। আমার এতটুকু কথা কি বোঝা গেছে? ইয়েস স্যার। এই মডিফায়ারের যে প্রবলেম গুলো আছে, ওই প্রবলেম গুলোকে বলা হয় মিসপ্লেস বা ড্যাংলিং মডিফায়ার। এখন আমাদের বইতে মিসপ্লেস বা ড্যাংলিং মডিফায়ার হিসেবে যে টপিক গুলো আছে মোটামুটি হয়তো বা আমরা অনেকেই পড়েছি। সো এমনি পড়ানোর আগে যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি মিসপ্লেস বা ড্যাংলিং সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা, জাস্ট আমার সাথে শেয়ার করতে পারেন যদি থাকে আপনি। ওকে, ধরলাম কারো কোনো আইডিয়া নেই। তাহলে ছোট্ট আরেকটা প্রশ্ন, মিসপ্লেসড এবং ড্যাংলিং এই দুটো কি সেম জিনিস নাকি ডিফারেন্ট জিনিস? ডিফারেন্ট জিনিস। ডিফারেন্ট। ওকে, ভেরি গুড। এই সেন্টেন্সটা আমরা একটু পড়ি। দ্য টন স্টুডেন্টস বুক ইজ অন দ্য টেবল। জাস্ট আমাকে বলেন এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সের বাংলা অর্থটা কি?
অনেকে হয়তো টনের বাংলা অর্থ বুঝছেন না। টন মানে হচ্ছে ছেঁড়া। এবার কিন্তু পারতে হবে, সব আমি বলে দিব না এটার বাংলা অর্থ কি। সেরা স্টুডেন্টের বইটা টেবিলে আছে। ছেঁড়া স্টুডেন্টের আচ্ছা, কথায় একটু যদিও অস্পষ্ট আসছে, মানে এরকম কি বলেছেন, ছাত্রটির ছেঁড়া বইটি টেবিলের উপর, এরকম বলেছেন? হ্যাঁ, আমি বলেছি যে ছাত্র ছেঁড়া বইটি টেবিলের উপর আছে। ছাত্রের ছেঁড়া বইটি টেবিলের উপর আছে। টেবিলের উপর আছে। ভেরি গুড। তাহলে সেন্টেন্সটা দেখে মনে হচ্ছে ছাত্রের ছেঁড়া বইটি টেবিলের উপর আছে। এবার আসেন, টনের বাংলা অর্থ আমরা বলেছিলাম ছেঁড়া। টন শব্দটা কাকে মডিফাই করতেছে? স্যার বইকে, বুক। কেমনে বুঝলাম? স্যার সেরা তো বই তো হবে স্যার। ভেরি গুড, এটা হচ্ছে আমাদের পারসেপশন যে ছেঁড়াটা আসলে বইটাই হবে। তো আমরা যেটা চিন্তা করছি আমাদের লেখার সময়ও কিন্তু ঠিক সেম জিনিসটাই আমাদের লিখতে হবে। অ্যাকচুয়ালি সেন্টেন্সটা হওয়া উচিত ছিল এরকম। তো আমরা জানি টার্ন মানে হচ্ছে ছেঁড়া, এবং এখানে বোঝাচ্ছে বইটি ছেঁড়া। তো বইটি যে ছেঁড়া, টন যে বইকে বোঝাচ্ছে সেটা আমরা কেমনে বুঝবো? সেটা আমরা বুঝবো যদি টন শব্দটা এখানে বইয়ের আগে থাকে। এখানে টন শব্দটা চলে এসেছে স্টুডেন্টের আগে, তার মানে এখন এটার অর্থটা দাঁড়াচ্ছে ছাত্রটা ছেঁড়া। আসলে তো বইটা ছেঁড়া, কিন্তু আমরা যে লেখাটা লিখেছি এই লেখা অনুসারে ছাত্রটা ছেঁড়া হয়ে গেছে। এখন ছাত্র কি ছেঁড়া হতে পারবে? পারবে না। তাহলে একটু খেয়াল করে দেখেন, এই টন শব্দটা বইটাকে মডিফাই করতেছে। তার মানে টনকে কি আমরা মডিফায়ার বলতে পারি নাকি পারি না? পারি ইয়েস ভাইয়া। স্যার। টন শব্দটা বসার কথা ছিল বইয়ের আগে, তাই না? জি। কিন্তু আমরা তাকে বসিয়েছি কার আগে? স্টুডেন্টের আগে। তাহলে টন শব্দটা কি তার প্লেসটাকে মিস করছে নাকি করে নাই? করছে। তাহলে আমরা সুন্দর করে বলতে পারি, যেই মডিফায়ারটা তার নিজের প্লেসটা মিস করে, নিজের প্লেসে না বসে অন্য আরেকজনের প্লেসে বসে। আবারও বলছি, যেই মডিফায়ার তার নিজের প্লেসে না বসে অন্য আরেকজনের প্লেসে বসে এবং তাকেও মডিফাই করে ফেলে, সেই মডিফায়ারটাকে আমরা বলি হচ্ছে সেই মিসপ্লেস। মডিফায়ারটাকে আমরা বলি হচ্ছে মিসপ্লেস মডিফায়ার। তো সোজা বাংলা কথায়, কোন মডিফায়ার যদি সঠিক প্লেসে না বসে ভুলভাল প্লেসে বসে, সেই মডিফায়ারটাকে আমরা বলবো হচ্ছে মিসপ্লেস মডিফায়ার। এতটুকু কি বুঝাইতে পারছি? জি স্যার। Okay, now come to the point in our second sentence. The seller sold the sofa to the buyer with leather seats. এটার বাংলা অর্থ কি? সেলার সোফাটিকে আহ, বিক্রেতা সোফাটিকে ক্রেতার কাছে বিক্রি করলো লেদার সিট সহ। ভেরি গুড, ভেরি গুড। লেদার সিটটা কার? সোফার। সোফা। কিন্তু রাইটিং অনুসারে লেদার সিট কার হয়ে গেছে বলেন তো? স্যার বায়ারের হয়ে গেছে। হওয়া উচিত ছিল এরকম, তাই না?
জি স্যার। তাহলে এটাও একটা মডিফায়ার। এই মডিফায়ারও তার প্লেস মিস করছে নাকি করে নাই? করছে। করছে। সে কারণে এই বাক্যে উইথ লেদার সিটস কে আমরা বলতেছি মিসপ্লেস মডিফায়ার। এবার আসি এই সেন্টেন্সটা। দ্য ওয়েটার সার্ভড এ স্যার ডিনার রোল টু লেখার দ্য সময় আমরা কোনটা লিখবো? উপরেরটা? মিসপ্লেসড মডিফায়ার কি সঠিক না ভুল আগে এটা বলেন। স্যার এটা মনে হয় ভুল। একটু আগে আমি মিসপ্লেসড এর সংজ্ঞাটা কি দিয়েছিলাম, যে মডিফায়ার তার প্লেসটা কি করবে? স্যার জায়গা মতো বসবে না, যেখানে ভেরি বসার গুড, কথা ছিল মিস কিন্তু করবে। সেখানে বসেন। হ্যাঁ, যে মডিফায়ার তার নিজের প্লেসটা মিস করবে, নিজের জায়গায় না বসে অন্যের জায়গায় বসবে, এটাকে হচ্ছে জায়গা মিস করা বলে, সেটাকে মিসপ্লেস মডিফায়ার বলবো। তো কোনো একটা জিনিস যদি সঠিক জায়গায় না বসে ভুলভাল জায়গায় বসে তাহলে সেন্টেন্সটাও কি হবে? স্যার ভুল হবে। আনসার পাইছেন? জি স্যার। তো সেই হিসাবে এই প্রথম সেন্টেন্সটা ভুল, দ্বিতীয় সেন্টেন্সটা কারেক্ট। এখানেও এই সেন্টেন্সটা ভুল, পরেরটা কারেক্ট। এটা আসি, এটা সঠিকও হতে পারে ভুলও হতে পারে, সবগুলো যে ভুল দিব বিষয়টা এরকম না। এটার অর্থ কি? ওয়েটার মেয়েটাকে একটা ডিনার রোল সার্ভ করলো, যেটা ওয়েল বাটার। ভেরি গুড। এখন দেখেন দ্যাট ওয়াজ ওয়েল বাটার্ড, এটা কাকে বোঝাচ্ছে? গার্লকে। মেয়েকে বোঝাচ্ছে। স্যার বিদেশে গিয়ে এটা এরকম সেন্টেন্স বললে, কি বিদেশে খাবারটাকে গিয়ে এই বোঝাচ্ছে? সেন্টেন্সটা সেটাই বলছি, বিদেশে গিয়ে এটা বললে আপনারা কি স্যার করবে? দৌড়ি দুটা লাথি দিবে। স্যার এটা তো খাবারটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, তো খাবারটাকে বোঝাচ্ছে, যে কেমনে বুঝবেন সেটাকে লিখতে হবে আপনার এইভাবে। বোঝা গেছে? যাই নাই। জি স্যার। এটা যদি খাবারটাকে বোঝায় তাহলে খাবারের পাশে রাখবেন, কিন্তু এটাকে রাখছেন হচ্ছে মেয়ের পাশে, তার মানে ডিনার রোল কোথায় ছিল? সো মায়ের একটাও মাটিতে পড়বে না, বি কেয়ারফুল। এখন আসছেন, এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখতে পারি। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে প্রথম সেন্টেন্সে শুধুমাত্র টন একটা সিঙ্গেল ওয়ার্ড মডিফায়ার হিসেবে কাজ করছে এবং ভুলভাল প্লেসে বসার কারণে সে মিসপ্লেসড হয়েছে। দ্বিতীয় সেন্টেন্সে একটা ফ্রেজ মডিফায়ার হিসেবে কাজ করছে এবং ভুলভাল জায়গায় বসার কারণে মিসপ্লেসড হয়েছে। তৃতীয় সেন্টেন্সে একটা ক্লজ মডিফায়ার হিসেবে কাজ করছে এবং ভুলভাল জায়গায় বসার কারণে সে মিসপ্লেসড হয়েছে। তার মানে যে আমার যে কোনো ওয়ার্ড ফ্রেজ ক্লজ মডিফায়ার হিসেবে কাজ করতে পারে এবং তারা ভুলভাল জায়গায় বসলে তারা মিসপ্লেসড হয়ে যেতে পারে। আমি কি এতটুকু বোঝাতে পারছি? জি স্যার। ওকে, এবার আসি আমরা ড্যাংলিং এ। ড্যাংলিং জিনিসটা খুব ইন্টারেস্টিং। তো ড্যাংলিং বোঝানোর আগে আমি আপনাদেরকে কয়েকটা ছোটবেলার গল্প শিখাই। ফার্স্টে এটা বলেন, হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্নেক বিট মি, এটার বাংলা অর্থটা কি? স্যার বাগানের পাশ দিয়ে যখন হাঁটার সময় বাগানে একটি সাপ হাঁটতেছিলাম কামড়ায় একটা দিল। সাপ কামড় দিল, আমার কামড় দিচ্ছে। ভেরি গুড। বাগানে হাঁটার সময় একটা সাপ আমাকে কামড় দিল। ওকে, পরেরটার বাংলা অর্থ, হোয়াইল প্লেইং ক্রিকেট ওয়ান অফ দ্য আম্পায়ার্স লেফট দ্য গ্রাউন্ড। যখন ক্রিকেট খেলা হচ্ছিল তখন আম্পায়ার খেলার জায়গা থেকে জায়গা ত্যাগ করলো। ভেরি গুড। এখন আমরা প্রথম বাক্যে আসবো, হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্নেক বিট মি। বাগানে কে হাঁটতেছিল? স্যার আমি হাঁটতেছিলাম। আমি কোথায় আছি? আমি স্যার
বিটের পরে বিটের পরে ক্রিকেট কে খেলতে ছিল? প্লেয়াররা প্লেয়ার গুলো প্লেয়ার উজ্জ্বল কোথায় আছে? প্লেয়ার তো স্যার এখানে উজ্জ্বল আছে। নাই। উচ্চ আছে। প্রথমটাতে মি পাই গেছে, কিন্তু পরেরটা প্লেয়ার আর পান নাই, তাই তো? এইবার একটু আপনাদেরকে গল্পটা বলি। করিম আর রহিম হচ্ছে দুই ভাই। করিম বড় ভাই, রহিম ছোট ভাই। দুইজনই ব্যবসা করে, দুইজনই বিবাহিত, দুজনের বাচ্চা আছে, বাচ্চাগুলো স্কুলে পড়ে। এতটুকু বোঝা গেছে? জি স্যার। বউগুলা হাউস ওয়াইফ, বাসায় থাকে, বাসায় কাজকর্ম করে, বাচ্চা কাচ্চা দেখাশোনা করে, ঘর মেনটেন করে, হোম মেকার। প্রথম প্রশ্ন, দুই ভাই কি করে? তো বলেন নাই। বলছি ব্যবসা করে। ব্যবসা করে। বলেন নাই, ব্যবসা করবে। দ্বিতীয় প্রশ্ন, বউগুলা কি করে? হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ। গৃহিণী। ভেরি গুড। তারা দুইজন জয়েন্ট ফ্যামিলিতে থাকে, মানে একসাথেই থাকে। এটা হচ্ছে বড় ভাইয়ের পরিবার, এটা হচ্ছে ছোট ভাইয়ের পরিবার। সাবজেক্টের বাংলা অর্থ হচ্ছে কর্তা, হাজবেন্ডের বাংলা অর্থ হচ্ছে কর্তা। সো দা প্লেয়ার এখানে হচ্ছে হাজবেন্ড এবং সাবজেক্ট। ওয়ার প্লেইং হচ্ছে ভার্ব, মানে বউ। ক্রিকেট হচ্ছে অবজেক্ট, মানে বাচ্চা। ওয়ান অফ দ্য আম্পায়ার্স হচ্ছে সাবজেক্ট। লেফট হচ্ছে ভার্ব, মানে দা গ্রাউন্ড সামথিং, সে হচ্ছে বাচ্চা। এটা বড় ভাইয়ের পরিবার, এটা ছোট ভাইয়ের পরিবার। এতটুকু কি বোঝা গেছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, হঠাৎ বড় ভাই একদিন হার্ট অ্যাটাক করে মারা গেল। তখন এই যে বড় ভাইয়ের বউ, সে টেনশনে পড়ে যাবে। সে তখন মনে মনে চিন্তা করবে, এখন আমি বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব, কি করব, কেমনে খাবো, স্কুলে কেমনে পড়াবো। কারণ সে তো গৃহিণী, তার তো আয় রোজগার নাই। টেনশনে পড়বে না পড়বে না? জি স্যার পড়বে। তো যতক্ষণ পর্যন্ত এই বড় ভাইয়ের বউয়ের দায়িত্ব কেউ নিবে না, দ্যাট মিনস ছোট ভাই নিবে না, ততক্ষণ পর্যন্ত বড় ভাইয়ের বউ ঝুলন্ত অবস্থায় থাকবে। এই ঝুলন্ত অবস্থাটাকে বলা হয় ড্যাংলিং, ঝুলে থাকা, ঝুলন্ত অবস্থায় থাকা। বড় ভাই মারা যাওয়ার পরে যখনই ছোট ভাই ভাবির দায়িত্ব নিয়ে ফেলবে, তখন ভাবি হাঁপ ছেড়ে বাঁচবে, বুঝে? এবার আর কোনো টেনশন নেই। এখন ছোট ভাই দায়িত্ব নিছে কি নেয় নাই, সেটা আমরা কিভাবে বুঝবো? দ্যাট ইজ দ্য বিগ ইস্যু। সো দেখেন, ছোট ভাই দায়িত্ব নিছে কি নেয় নাই, সেটা আমরা এখন বোঝার চেষ্টা করি।
ওয়ান অফ দ্য আম্পায়ার্স লেফট দ্য গ্রাউন্ড, মাঠ থেকে কে চলে গেছে? আম্পায়ার। আম্পায়ার তো আম্পায়ার হচ্ছে সাবজেক্ট ছোট ভাই, সে নিজের বইয়ের দায়িত্ব নিছে, নিছে নাকি নেয় নাই? নিচে জি স্যার। কারণ আম্পায়ার মাঠ থেকে চলে যেতেই পারে, পারে নাকি পারে না? পারে। পারে স্যার। কিন্তু আম্পায়ার কি ক্রিকেট খেলতে পারে? না স্যার। তাহলে আপনি বলেন এখন, এই যে ছোট ভাই ভাবির দায়িত্ব নিছে নাকি নেয় নাই? নিচে এখনো বুঝেন নাই, আবার বলছি, আম্পায়ার কি ক্রিকেট খেলতে পারে? পারে না স্যার। তাহলে বলেন ছোট ভাই কি ভাবির দায়িত্বটা নিছে? না স্যার। নেয় নাই। তাহলে নিবে কখন? যদি আমরা চেঞ্জ করি। দেখেন তো, আমি যদি আম্পায়ারের জায়গায় এখানে প্লেয়ার আনি, এই জিনিসটা একটু ক্রিটিক্যাল, ভালো করে খেয়াল করেন। প্লেয়ার কি মাঠ থেকে চলে যেতে পারে নাকি পারে না? স্যার যাইতে পারে স্যার, আউট হয়ে গেলে এমনিতে কি। হ্যাঁ, অনেক কারণে যেতে পারে। আবার জি স্যার। প্লেয়ার ক্রিকেট খেলতে পারে। জি স্যার। তাহলে এখানে যে ছোট ভাইটা আছে, সে এই কাজটাও করতে পারতেছে, এই কাজটাও করতে পারতেছে, তাই না? জি স্যার। কিন্তু এখানে যে ছোট ভাইটা আছে, সে শুধুমাত্র এই কাজটা করতে পারতেছে, এই কাজটা করতে পারতেছে না। না। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? ভালো করে খেয়াল করেন, এখানে আমার দুইটা কথা খুব ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে শুনবেন। কমার আগে যদি কোনো ওয়ার্ড অথবা ফ্রেজ থাকে, আবার বলছি, যদি কোনো ওয়ার্ড অথবা ফ্রেজ থাকে, আই রিপিট, ওয়ার্ড এন্ড ফ্রেজ, নট ক্লজ। আমি কিন্তু ক্লজের কথা বলি নাই, আমি বলেছি ওয়ার্ড অথবা ফ্রেজ। সো আমি কি বলেছি সেটা আবার বলেন, কমার আগে যদি ওয়ার্ড অথবা ফ্রেজ থাকে। ভেরি গুড, সেটা কমার পরে যে নাউন বা প্রোনাউনটা আছে, রিপিট, কমার পরে যে নাউন বা প্রোনাউন ফ্রেজ থাকবে। আমি ফ্রেজের কথা বলি নাই, কমার পরে যে নাউন বা প্রোনাউনটা আছে, এক্সাক্টটা বলেন। কমার পরে যে নাউন বা প্রোনাউনটা আছে তাকে বোঝাতে পারতে হবে, তাকে মডিফাই করতে পারতে হবে। তাকে বোঝাতে পারতে হবে, তাকে মডিফাই করাতে পারতে হবে। যদি করতে পারে, যদি বোঝাতে পারে, তাহলে ঠিক আছে। যদি করতে পারে, যদি বোঝাতে পারে তাহলে ঠিক আছে। না পারলে তখন না পারলে ঠিক নেই। হ্যাঁ, লাইনটা আরেকবার বলবেন? স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি। তারপর আপনি ডিসকানেক্ট হয়ে গেছে। সরি, নেটওয়ার্ক ডিস্টার্ব করছিল বোধহয়। আমি সরি। শাহিদিন, আমাকে একটু হোস্ট বানাই দিবেন কাইন্ডলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সো আমি কোথায় ছিলাম? কমার আগে যদি ওয়ার্ড বা ফ্রেজ থাকে, লাইনটা হ্যাঁ, বলছি। আচ্ছা। আহ, কমার আগে যদি কোনো ওয়ার্ড অথবা ফ্রেজ থাকে, সেটা কমার পরে যে নাউন বা প্রোনাউনটা আছে তাকে বোঝাতে পারতে হবে, তাকে মডিফাই করতে পারতে হবে।
যদি তাকে বোঝাতে পারে বা মডিফাই করতে পারে তাহলে এটা ঠিক আছে, আর যদি না পারে তখন এই প্রথম অংশটুকু, দ্যাট মিন্স কমার আগের অংশটুকুকে আমরা বলবো ড্যাংলিং মডিফায়ার। এতটুকু কি বোঝা গেছে? ওকে, ওকে। আচ্ছা। এখন আমার প্রশ্নটা ছিল, ওয়াইল প্লেইং ক্রিকেট, এটা কি ওয়ান অফ দ্য আম্পায়ার্স, দ্যাট মিন্স আম্পায়ার্স কে বোঝাতে পারছে নাকি পারছে না? স্যার পারছে না। ভেরি গুড। তাহলে এটাকে কি আমি পারফেক্ট মডিফায়ার বলবো নাকি ড্যাংলিং মডিফায়ার বলবো? ড্যাংলিং মডিফায়ার। ভেরি গুড। আর পরেরটা কি প্লেয়ারকে বোঝাতে পারছে নাকি পারছে না? স্যার সেমই তো। সেম না, পারছি। এখানে দেখেন আম্পায়ার আর এখানে প্লেয়ার। ও আচ্ছা, জি স্যার পারতেছে। তাহলে এইটা ঠিক আছে, ওয়াইল প্লেইং ক্রিকেট এটা পারফেক্ট মডিফায়ার। ঠিক সেম ভাবে এই সেন্টেন্সে আসি, হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন, বাগানে কে হাঁটতেছিল? একজন পথচারী। কিন্তু দেখেন কমার পরে আমি কে আছে? স্যার মি। আমি নাই। আমি হাঁটছিলাম। মি দেখার দরকার নাই, কমার পরে যে নাউন বা প্রোনাউনটা আছে সেটা দেখেন, কমার পর কে আছে? স্যার সাপ আছে Yes, স্যার। স্নেক। তার মানে বাগানে কে হাঁটতেছিল? সাপ। সাপ হাঁটতেছিল। সাপ কি হাঁটতে পারে ভাই? না, না স্যার। সাপ হচ্ছে সরীসৃপ, বুকে ভর দিয়ে চলে, তাই হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন এটা কি স্নেক কে বোঝাতে পারছে নাকি পারছে না? স্যার পারছে না। তাহলে এটাকে কি আমরা পারফেক্ট মডিফায়ার বলবো না ড্যাংলিং মডিফায়ার বলবো? ড্যাংলিং মডিফায়ার। হ্যাঁ, ভেরি গুড। কোন এক ব্যাচের মধ্যে এক হারামজাদা আমাকে জিজ্ঞেস করছিল, স্যার এখানে যদি স্নেকের জায়গায় ডগ থাকে তাহলে কি হবে? দেখছেন কত ক্রিটিক্যাল প্রশ্ন। সেক্ষেত্রে কি কারেক্ট হবে স্যার? অবশ্যই না কারেক্ট হবে, স্যার। ডগ তো হাঁটতে পারে। ডগ হাঁটতে পারে, অবশ্যই কারেক্ট হবে। আমার কথা ভাই সিম্পল, কমার আগে যদি কোনো কি থাকে, ভুলে গেছেন? কমার আগে কি থাকলে? ওয়ার্ড বা ফ্রেজ। ভেরি গুড। আচ্ছা, এখন দেখেন এটা একটা পার্ট, এটা একটা পার্ট। আমরা এটাকে কয়ভাবে কারেক্ট করতে পারি? দুই ভাবে কারেক্ট করতে পারি। কিরকম দুই ভাবে কারেক্ট করতে পারি? আমরা স্নেকের জায়গায় এটাকে এভাবে চেঞ্জ করে কারেক্ট করে ফেলছি, দেখেন। আমি স্নেকের জায়গায় আই নিয়ে আসলাম। এখন আমি তো হাঁটতে পারি নাকি পারি না? পারি। জি স্যার। জি স্যার পারি। ওকে, এরপরে আই বিট এ স্নেক হবে নাকি আই ওয়াজ বিট বাই এ স্নেক হবে? আই ওয়াজ বিট বাই স্নেক। আয়াস বিট নিজেকে বেয়ার গ্রিলস বাই মনে করলে, নিজেকে বেয়ার গ্রিলস মনে করলে সেটা ডিফারেন্ট কেস। তবে আমরা সাধারণ মানুষ, তো প্রয়োজনীয় চেঞ্জ এখানে আমি করে নিছি। এটাকে, ড্যাংলিংটাকে সঠিক করার জন্য আমি এখানে প্রয়োজনীয় পরিবর্তনটা করে নিয়েছি। ঠিক সেম ভাবে আপনি যদি চান এইখানে পরিবর্তনটা না করে কমার আগেও পরিবর্তন করতে পারেন। সো কি পরিবর্তন করবেন? এই কমার আগে যে ওয়ার্ড বা ফ্রেজটা আছে তাকে ক্লজ বানাই দিবেন। দেখেন ক্লজ বানাই দিছি। এই যে বউটা ছিল, বউয়ের জামাইকে আবার আমি খুঁজে নিয়ে চলে আসছি। একটু আগে তো সে ছিল না, হার্ট অ্যাটাক করে মারা গেছে, বলছিলাম না বড় ভাই হার্ট অ্যাটাক করে মারা গেছে। এখানে দেখেন জামাই নাই। জামাই মানে কি? সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট মানে কর্তা, হাজবেন্ড মানে কর্তা, একটু আগে বলছিলাম। সো দেখেন কমার আগে যদি ওয়ার্ড অথবা ফ্রেজ থাকে তখন ড্যাংলিং এর ইস্যু আসে। কমার আগে যদি ক্লজ থাকে তখন ড্যাংলিং এর ইস্যু জীবনেও আসে না, কারণ বউ যার জামাই তার, এক কথাই শেষ। সো আমি কি এটা বোঝাতে পারছি? জি স্যার। ঠিক সেম ভাবে আমি এটাতেও এখানে পরের অংশটাকে পরিবর্তন করছি, আর লাস্টেরটাতে এটাকে ক্লজ বানাই দিছি। ক্লজ বানাই দিল, ঝামেলা শেষ। তো যে কোনো ধরনের ড্যাংলিং মডিফায়ারকে আমরা কারেক্ট করার জন্য দুই ওয়েতেই পরিবর্তন করতে পারি। পরের অংশকেও পরিবর্তন করতে পারি, আগের অংশকেও পরিবর্তন করতে পারি। ওকে, আমরা কিছু এক্সাম্পল আরেকটু দেখি।
এগুলো একটু পড়েন, পরে আমাকে বলেন যে আমরা বুঝছি। আর কেউ কোনোটা না বুঝলে আমাকে বলবেন যে এটা বুঝি নাই। আহ, আপনাদের জন্য ওপেন ফিল্ড। পড়া কি হয়েছে? এনি প্রবলেম, এনি ইস্যু? তার মানে ধরে নেব আপনারা বুঝে গেছেন, কারো কোনো ইস্যু নাই। স্যার 4 নাম্বার লাইনটা দেখতে পাবেন। 4 নাম্বার, এখানে কমার আগে একটা ফ্রেজ আছে ওয়ার্ম এন্ড মাইল্ড। এটার মানে কি? উষ্ণ এবং মৃদু, তাই তো? জি স্যার। আহ, এরপরে বাকি অংশ দেখে এমনি একটু গেস করার চেষ্টা করেন তো, উষ্ণ এবং মৃদু বলতে এখানে কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে? ওয়েদার কে বোঝাচ্ছে? ক্লাইমেট। ওয়েদার বা ক্লাইমেটকে বোঝানো হচ্ছে। আচ্ছা, মানুষ কি উষ্ণ এবং মৃদু হতে পারে? না স্যার, বুঝতে পারছি। তাহলে কমার পরে যে নাউন বা প্রোনাউনটা আছে সেটা কি কমার আগে যে ওয়ার্ড বা ফ্রেজ আছে তাকে বোঝাতে পারতেছে? হ্যাঁ, অন্য কিছু বোঝাচ্ছে। বুঝতে পারছেন নাকি আরো বোঝাবো? বুঝতে পারছি। ওকে। আর কারো কোনো প্রশ্ন?
ওকে, সো আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি। নাম্বারটা অনিয়ন টেক। ও, এতক্ষণ পরে কোথা থেকে আসছে 3 নাম্বারটা? আচ্ছা, হোয়াইল পিলিং অনিয়ন্স, এটার মানেটা কি ভাইয়া? পেঁয়াজ ছোলার সময়। পেঁয়াজের খোসা ছাড়ানোর সময় বা পেঁয়াজ ছোলার সময়। তো কমার পরে কে আছে? His eyes. চোখ কি পেঁয়াজ ছুলতে পারে? না। তাহলে তো বলেন এটা কি সঠিক না ড্যাংলিং? ড্যাংলিং হবে। বুঝতে পারছেন? জি 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 স্যার, ঠিক আছে। ওকে ওকে ওকে। আর কারো কোনোটা ইস্যু আছে? নাই, okay. এখন আমরা পড়বো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্ব কাকে বলে? আমি একটু পরে ছিলাম মনে হয় ফার্স্ট ক্লাসে, দেখি বলেন তো। স্যার যেটা সাবজেক্ট এবং অবজেক্টকে যুক্ত করে ওইটা লিঙ্কিং ভার্ব। আপনাকে ফেলতেও পারতেছি না, আবার গিলতেও পারতেছি না, বিষয়টা এরকম হয়ে গেছে। আচ্ছা, এই ভার্ব গুলো আগে একটু পড়েন। বলেন তো লিঙ্কিং ভার্ব কয়টা? পনেরোটা। মুখস্থ হয়েছে? না ভাই। জি স্যার। Last one, ও, last one. কারো মুখস্থ হয়েছে, কারো মুখস্থ হয়নি। আচ্ছা, আচ্ছা, এখন দেখেন, গো কি লিঙ্কিং ভার্ব নাকি লিঙ্কিং ভার্ব না? আনসার কই? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব, কষ্ট হয়েছে অনেক। আচ্ছা, ওকে, আপনাদের জন্য আমি একটা সুখবর দিই, এই লিস্টটা কোনো কিছু মুখস্থ করার দরকার নাই। সব সময় মনে রাখবেন, যে কোনো ভার্ব লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করতে পারে, আবার অর্ডিনারি ভার্ব হিসেবেও কাজ করতে পারে। এক্সকিউজ মি, আর বলদা, হ্যাঁ আমি, বলো না। না, ভোট, আচ্ছা দেখিনি। আচ্ছা, আলট্রাই, ফোর, 4 জন, পরে জয়েন করছে, পরে জয়েন করছে। হ্যাঁ আমাদের। ওকে, আসবো আসবো। পাইতেন না, পাইতেন না, আমি ব্যস্ত। আচ্ছা ঠিক আছে। সুবর্ণা দিকে দাও। ওকে, সরি। সো যেটা বলছিলাম, যে কোনো ভার্ব লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করতে পারে,
আবার রেগুলার ভার্ব হিসেবেও কাজ করতে পারে, ডিপেন্ড করতেছে এটা কিভাবে ব্যবহার হচ্ছে। এই কষ্ট করে এগুলো আসলে মুখস্থ করার কোনো মানেই হয় না। জাস্ট লুক এট দিস সেন্টেন্সেস। হি ওয়েন্ট দেয়ার, এটার বাংলা অর্থ কি? সে সেখানে গিয়েছিল। ভেরি গুড। অ্যাগেইন হি ওয়েন্ট ম্যাড, এটার বাংলা অর্থ কি? সে পাগল হয়ে গেছিল। পাগল হয়ে গেছি। ওকে। এই দুইটা সেন্টেন্সে প্রথম যে ওয়েন্ট ভার্বটা এটা হচ্ছে অর্ডিনারি ভার্ব, রেগুলার ভার্ব, আর পরের যে ওয়েন্ট ভার্বটা এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন আমরা কিভাবে বুঝবো? এখানে একটা লিখা আমি লিখে রেখেছি, ভালো করে খেয়াল করুন। লিঙ্কিং ভার্বের পরে সবসময় কি বসবে? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বসবে। Compliment. সবাই আবার ভালো করে খেয়াল করুন, লিঙ্কিং ভার্বের পরে কি বসবে? কমপ্লিমেন্ট। এই যে কমপ্লিমেন্টটা, এটা কোন কোন পার্ট অফ স্পিচ হতে পারে? নাউন নাউন প্রোনাউন। প্রোনাউন। ভেরি গুড। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পেলাম, লিঙ্কিং ভার্বের পরে একটা কমপ্লিমেন্ট বসে, নট অবজেক্ট, কমপ্লিমেন্ট বসে। আর কমপ্লিমেন্টটা নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। টোটাল পার্ট অফ স্পিচ কয়টা? আটটা। আটটার মধ্যে কমপ্লিমেন্ট হিসেবে কাজ করবে কয়টা? তিনটা। আর বাকি পাঁচটা কখনো কমপ্লিমেন্ট হিসেবে কাজ করবে না। এতটুকু কি বুঝতে পারছেন? জি বুঝছি। আচ্ছা, এবার আসেন দেয়ার কোন পার্ট অফ স্পিচ? প্রোনাউন। তাই নাকি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। এই যে প্রোনাউন বলছে সে আমার সাথে কথা বলেন। প্রোনাউন কেন বলেছেন? ভুল বলে ফেলছে। ও বুঝে Adverb. বলছেন, না না বুঝতে বলেন, আমি বুঝাই দিতে পারবো। আর যদি বলেন যে না ওকে, তাহলে আর বোঝানোর দরকার নেই। ওকে জি স্যার, ওকে। ওকে আচ্ছা। ম্যাড কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এইবার একটু খেয়াল করেন, এটা অ্যাডভার্ব, দ্যাট মিন্স এটা কমপ্লিমেন্ট হওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু ম্যাড তার কমপ্লিমেন্ট হওয়ার সুযোগ আছে। আছে না নাই? স্যার আছে, অবশ্যই আছে। আছে। এখন দেখতে হবে এই ম্যাডটা কমপ্লিমেন্ট কিনা। হি ওয়েন্ট ম্যাড, ম্যাডটা কে? স্যার হি। তাহলে ম্যাড শব্দটা কাকে বোঝাচ্ছে? সাবজেক্টকে বোঝাচ্ছে, তাই না? জি স্যার। তো ভার্বের পরে কোনো শব্দ সেটা যদি সাবজেক্টকে বোঝায়, তাহলে সেই শব্দটাকে আমরা তখন কমপ্লিমেন্ট বলি। কি বলি? কমপ্লিমেন্ট। এবার একটা জিনিস খেয়াল করেন, এই ভার্বের নামটা কি? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব। লিঙ্ক মানে কি? যোগ করা। লিঙ্ক মানে কি? যোগ করা। এই ওয়েন্ট ভার্বটা ম্যাড এবং হি কে যোগ করছে নাকি করে নাই? যোগ বলতে দুইটা মিলে একই জিনিস বা একই ব্যক্তিকে বা একই বস্তুকে বোঝাবে। তো সেই হিসেবে ম্যাডটা কাকে বোঝাচ্ছে? হি। তাহলে ম্যাডটা যেহেতু হি, তাহলে সাবজেক্ট যে আছে সেই ম্যাড। তার মানে ম্যাড শব্দটা সাবজেক্টকে বোঝাচ্ছে। দ্যাট মিন্স সাবজেক্ট আর সাবজেক্টের পরে যে ওয়ার্ডটা দুটো মিলে একই ব্যক্তিকে বোঝাচ্ছে। অতএব এই যে ভার্বটা সাবজেক্ট আর সাবজেক্টের পরের ওয়ার্ডটা বা কমপ্লিমেন্টের মধ্যে একটা লিঙ্ক স্থাপন করেছে, এই কারণে ওয়েনকে এখানে আমি বলছি লিঙ্কিং ভার্ব। কিন্তু উপরের সেন্টেন্সে এই শব্দটা হচ্ছে দেয়ার, অ্যাডভার্ব। আর একটু আগে আমি বলেছি অ্যাডভার্ব কমপ্লিমেন্ট হতে পারে না, এই কারণে ওয়েন ভার্বটা এখানে লিঙ্কিং ভার্ব না।
তো ওয়েন ভার্ব উপরেরটাতে অর্ডিনারি বা রেগুলার ভার্ব আর পরেরটাতে হচ্ছে লিঙ্কিং ভার্ব। এতটুকু কি ওকে? Yes, sir. জি স্যার, ক্লিয়ার। Yes, sir. পরেরটাই আসি, হি গ্রিউ ক্রপস। সে আর ক্রপস কি সেম? না, না স্যার, তাহলে কি গ্রিউ কি এখানে লিঙ্কিং ভার্ব নাকি অর্ডিনারি ভার্ব? ordinary স্যার verb. অর্ডিনারি ভার্ব। হি গ্রিউ ওল্ড, ওল্ডটাকে He. সাবজেক্ট কে বোঝাচ্ছে। তার মানে পরেরটাতে গ্রিউটা লিঙ্কিং ভার্ব। ঠিক সেম ভাবে এই চারটা সেন্টেন্স দেখেন, না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন। স্যার লাস্টেরটা যদি একটু বুঝাই দিতেন। সে বোবা হয়ে চেয়ারে বসে থাকতো। সরি আমি শুনতে পারিনি, আরেকবার বলবেন, বোঝা গেছে? স্যার বললাম সে বোবা হয়ে চেয়ারে বসে থাকতো। হ্যাঁ, সে বোবা হয়ে চেয়ারে বসে থাকে। হি স্যাট মিউট অন দ্য চেয়ার। এখানে দেখেন স্যাট যে ভার্বটা আছে, এই ভার্বটা মিউটের সাথে সেট কে সরি হি কে যোগ করছে। হি সেট মিউট, মিউটটা কে? সে। এই মিউট শব্দটা আসার কারণে সেট এখানে লিঙ্কিং ভার্ব, কিন্তু উপরেরটাতে মিউটটা ছিল না। সো অন দা চেয়ার হচ্ছে সরাসরি অ্যাডভার্ব, এই কারণে উপরেরটাতে সেট লিঙ্কিং ভার্ব না। ওকে, নাকি স্টিল কনফিউজড? জি স্যার, ক্লিয়ার। তাহলে এটা গেল লিঙ্কিং ভার্ব। আমরা তাহলে দুইটা টপিক আজকে কভার করলাম, একটা হচ্ছে মডিফায়ারের এটা, আর একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আর্টিকেলটা একটু ছোট করে পড়াই দিই, কারণ আর্টিকেল তো ছোটবেলা থেকে পড়তেছেন, আমি আর কি পড়াবো। আহ, দেখি কয়েকটা প্রশ্ন করে দেখি পারেন কিনা। আর্টিকেল কয়টা? এ এন ডি তিনটা। আচ্ছা, এ কখন বসে, এন কখন বসে? ভাওয়েলের পূর্বে এন বসে সবসময়। ভয়েল সাউন্ডের পূর্বে আর কি এন বসে, আর হ্যাঁ কনসোনেন্ট আপু আপনারটা, হ্যাঁ কনসোনেন্ট। সাউন্ডের পূর্বে ও, বসে। তো হ্যাঁ ভেরি গুড ভেরি গুড। একটু আগে একটা ভাইয়া বলেছেন ভাওয়েলের আগে এন বসে, কনসোনেন্টের আগে এ বসে। আপনারটা কি সঠিক হয়েছে না ভুল হয়েছে এবার বলেন আপুর কথা শুনে। সো আমি বলছি ভাওয়েল এবং কনসোনেন্টের সাথে আর্টিকেলের কোনো সম্পর্ক নাই। আর্টিকেল ডিপেন্ড করতেছে হচ্ছে ভাওয়েল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ডের সাথে। দ্যাট মিন্স আর্টিকেলটা রিলেটেড টু সাউন্ড, নট ভাওয়েল এন্ড কনসোনেন্ট। আপনার যে কোনো ভাওয়েল ওয়ার্ড কনসোনেন্টের মতো সাউন্ড হতে পারে, যে কোনো কনসোনেন্টের ওয়ার্ড ভাওয়েলের মতো সাউন্ড হতে পারে। সো আপনি এ বসাবেন নাকি এন বসাবেন সেটা ডিপেন্ড করতেছে হচ্ছে আপনার সাউন্ডের উপর, ভাওয়েল আর কনসোনেন্টের উপর না। এতটুকু কি ওকে? ইয়েস স্যার। এগুলো আপনারা পারেন, আমি জাস্ট এমনি যাচাই করছি। তবে আপনাদেরকে একটা জিনিস পড়াবো, দি এর ব্যবহার, এ এন এর ব্যবহার না পড়ালেও চলবে আপনাদেরকে, এগুলো আপনারা অভ্যস্ত। দি এর ব্যবহার এটা হচ্ছে ক্লিফস টোয়েফেল থেকে হুবহু তুলে দেওয়া। সো যেহেতু ক্লিফস টোয়েফেল থেকে তুলে দিছে, আহ এখানেও আশা করি তেমন কোনো কিছু নাই, তবে কিছু কনফিউশন আমি আপনাদের দূর করতে পারবো। এই জিনিসটা পড়েন, জাস্ট যতটুকু আমি মার্ক করছি। পড়া হয়েছে?
জি স্যার। আহ, এখন আমি এখানে দুইটা প্রশ্ন করি আপনাদেরকে। এখানে বলছে সিঙ্গুলার লেক, এখানে বলছে প্লুরাল লেক। হোয়াট ইজ সিঙ্গুলার লেক আর হোয়াট ইজ প্লুরাল লেক? সিঙ্গুলার লেক মানে কি বড় লেককে বোঝাচ্ছে? আচ্ছা, কাপ্তাই লেকের নাম শুনছেন? আমি তো চিটাগংইয়ান, কাপ্তাই লেক আমাদের চিটাগংই। জি স্যার। কাপ্তাই লেক কি সিঙ্গুলার লেক না প্লুরাল লেক? সিঙ্গুলার। কেমনে বুঝছেন? স্যার একটাই তো আছে কাপ্তাই লেক। ভেরি গুড, দ্যাট ইজ দ্য ফ্যাক্টর। যেমন এখানে বলেছে গ্রেট লেকস, এখানে 4-5টা লেকের সমষ্টি, কিন্তু লেক জেনেভা মানে একটাই লেক, লেক এরি মানে একটাই লেক, কাপ্তাই লেক মানে একটাই লেক। তো এখন কোন একটা লেক সিঙ্গুলার নাকি প্লুরাল সেটার উপরে ডিপেন্ড করবে হচ্ছে দা। লেকটা যদি প্লুরাল হয় দা বসাবেন, লেকটা যদি সিঙ্গুলার হয় দা বসাবেন না। এখন কোন একটা লেক সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা যদি আপনারা না জানেন, তাহলে আপনাদের দায়ের ব্যবহার ভুল হবে নাকি হবে না? অবশ্যই ভুল হবে। এখন তাহলে বলেন এই দায়ের ব্যবহারটা কি গ্রামারের সাথে রিলেটেড না সাধারণ জ্ঞানের সাথে রিলেটেড? জিজ্ঞেস করুন। ভেরি গুড। সো এখানে আসলে গ্রামারের কোনো ফ্যাক্টর নাই, এটা জিকে এর সাথে রিলেটেড। এটা হচ্ছে আমার আলোচনার একটা পার্ট। সেকেন্ড, এটা কি মার্ক করেছি আমি? সি। সি এর আগে দা বসে নাকি বসে না? এই সি এর আগে দা বসে নাকি বসে না? টি বসে। বসে। এই যে উপরে লেখা আছে না, বসে। ওশানের আগে কি বসে? বসে। ওশানের বাংলা অর্থ কি? সমুদ্র। উম, 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 মহাসাগর। উম, মহাসাগর না? আচ্ছা। কন্টিনেন্টের বাংলা অর্থ কি? তো মহাদেশ। দেশ। মহাসাগর কয়টা আছে? 7টা। মহাসাগর স্যার 5টা। সরি, মহাসাগর 5টা। আর মহাদেশ? মহাদেশ মহাদেশ। 7টি। 7টি। মহাদেশের আগে দ্বি বসে নাকি বসে না? এই যে উপরে লেখা আছে। তাহলে বলেন মহাদেশের আগে দ্বি বসে না বসে না? বসে। এই জোরে জোরে, এটা ইম্পর্টেন্ট নলেজ। বলেন মহাদেশের আগে দ্বি বসে না বসে না? বসে না। বসে না। মহাসাগরের আগে? কি বসে? তো কেন বলেন তো আসলে? মহাসাগরের আগে দ্বি বসে, মহাদেশের আগে দ্বি বসবে না, যেখানে আবার মহাদেশ 7টা। হোয়াট ইজ দ্য রিজন? স্যার মহাদেশ হচ্ছে অনেকগুলো দেশের সমষ্টি, আর মহাসাগর মানে একটা বড় সাগর বোঝাচ্ছে। আহ মহাসাগর একটা মহাসাগর বলছেন না, ওরকম না। আহ, দেখেন এটাও আসলে গ্রামারের সাথে রিলেটেড না, এটাও সাধারণ জ্ঞান। এই প্রশ্নগুলো আমার মনের মধ্যে ঘুরপাক খাইতো, তো যেগুলো আমি আপনাদেরকে করছি, তো আমি ঘাটতে ঘাটতে আমি একটা বের করছি আর কি। এবার মজাটা কোথায় দেখেন, একদম আমরা যদি অনেক আগের দিকে ফিরে যাই, তখনকার ব্যবসা বাণিজ্য কি সি বেস ছিল নাকি স্থল বেস ছিল? সি বেসড।
তখন আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, আমাদের দেশে বিভিন্ন ধরনের নাবিকরা আসতো, পর্তুগিজ, ওলন্দাজ, ডাচ, বইয়ে পড়ছেন না, সমাজ বই না কিসে? তো তখন ব্যবসা বাণিজ্য যেহেতু পানি কেন্দ্রিক ছিল, মানুষ প্রত্যেকটা নদী, সাগর, মহাসাগর সবগুলোই চিনতো, যেহেতু পানি বেস ছিল, ল্যান্ড বেস ছিল না, যে কারণে ল্যান্ড গুলা মানুষ চিনতো না। সি গুলা, রিভার গুলা, ওশান গুলা মানুষের কাছে নির্দিষ্ট ছিল, চিনতো, তারা চিনতো, নির্দিষ্ট ছিল। ল্যান্ড নির্দিষ্ট ছিল না, এই কারণে মহাদেশের আগে দ্বি বসে না, এমনকি দেশের আগেও দ্বি বসে না, কিন্তু ওশান, রিভার, সি এর আগে দ্বি বসে। তাহলে বলেন, এটা কি আসলে গ্রামার নাকি একটা বিশাল নলেজ? আচ্ছা, এইবার আসেন, তো মহাদেশের আগে দ্বি বসে না, তাহলে দেশের নামের আগে কি দ্বি বসার সুযোগ আছে? স্যার এগুলোর আগেও তো তাহলে দ্বি বসানো যাবে না দেশের কারণ আগে। যেহেতু ল্যান্ড চিনতো না, তাই দ্বি বসে না। গ্রামার তো অনেক আগে আবিষ্কার হয়েছে, গ্রামার তো আর এখন না। এই এই কারণে ল্যান্ডের আগেও দ্বি বসে না, দেশের নামের আগেও দ্বি বসে না। তবে 4টা দেশ আছে মনে হয়, যেগুলো 4টা না কয়টা আমি ভুলে গেছি, 4টা না 7টা না 5টা এরকম দেশ আছে, গুগলে সার্চ দিলে পাবেন, যেগুলোর নামের আগে দ্বি বসে। ধরলাম হচ্ছে মনে করেন গাম্বিয়া, ধরলাম, কথার কথা, গাম্বিয়া ধরলাম। এখন আমার পরবর্তী প্রশ্ন ছিল নিজে নিজে আর কি, দেশের নামের আগে দ্বি বসে না, তাহলে এই 4টা 5টার আগে কেন দ্বি বসবে? তখন ঘাটাঘাটি করে যেটা পাইলাম সেটা হচ্ছে, ওই দ্বিটা আসলে আর্টিকেল দ্বি না, ওই দ্বিটা হচ্ছে ওর নামের একটা অংশ, দেশের নামের একটা অংশ। যেমন গাম্বিয়া, দাটা হচ্ছে ওর দেশের নাম, ওই দাটা আর্টিকেল দা না। সো এই 4টা 5টা যেগুলো আছে, এটা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবেন, ওখানে আপনি আর্টিকেল মনে করলে ভুল হবে, সেটা হচ্ছে তার দেশের নামের অংশ। সো ওইটাও আসলে সাধারণ জ্ঞান, ওইটাও আসলে গ্রামার না। এতটুকু ওকে? জি স্যার, ক্লিয়ার। বাকিগুলো একটু বললে পারবেন টুকটাক, বাকিগুলোতে ঝামেলার কিছু নাই। দ্যাটস ইট। সো আমি আজকের ক্লাস এখানেই শেষ করতেছি, ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।